আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ছোট ভাই বোনেরা, সকলকে ফোকাসের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আজকের আলিম ফাইনাল সাজেশন 2015 বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে। তো আমরা আশাবাদী যারা মাদ্রাসা শিক্ষার্থী আছে তাদের তো মাদ্রাসা বোর্ড একটি, তাই তাদের সাজেশনটা আমি মনে করি যে নিজেরাই ক্রিয়েট করা যায়। তারপরও আমরা ফোকাস থেকে সাপোর্ট হিসাবে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ক্লাসটাকে শুধু সাজেশন হিসেবে বিবেচনা না করে বরং আমরা কিছু বিষয় নিয়ে আমরা এই সময়টা কাজে লাগাই, যেটা আমাদের পরীক্ষার জন্য অনেক উপকারী হবে বা কাজে লাগবে। তো আমরা শুরুতেই আমরা একটু দেখে নিব যে আমাদের বিগত সময়গুলোতে কেমন প্রশ্ন এসেছে। এক্ষেত্রে একটু বলে নিচ্ছি এই ক্লাসটা আলাদা কেন দেওয়া হলো। এর কারণ হচ্ছে যে আমরা এইচএসসি পরীক্ষার জন্য যদি দেখি বাংলাদেশে অনেকগুলো বোর্ড আছে কলেজের জন্য। তো এই বোর্ডগুলো থাকার ফলে দেখা যায় যে এক এক বোর্ডে এক এক রকমের একই প্রশ্ন হয়তো এই বোর্ডে আসতেছে না আরেকটা জায়গায় আসছে। তো বোর্ড ভিত্তিক তাদের একটা বিষয় থাকে। কিন্তু মাদ্রাসার জন্য আমার যেটা মনে হয় যে কোনোভাবেই তো আর গত বছর যেটা আসছে সেটা এবছর আসবে না। এছাড়াও কিছু কিছু সময় কিছু প্রশ্ন কখনো কখনো বেশ কমন হয়ে যায়, যেহেতু একটাই বোর্ড এটা প্রেডিক্ট করা যায় যে এটা মোটামুটি কিছু কিছু প্রশ্ন কয়েক বছরের গ্যাপে বা বিভিন্ন সময় পরীক্ষায় আসতে দেখা যায়। তো এই সকল সার্বিক বিষয় বিবেচনা করে আমরা সাজেশনটাকেই শুধু মুখ্য হিসেবে না দেখে আমরা বরং সাজেশন আসলে আমরা খুব বেশি ক্রিয়েট করব না আর কি। আমরা যেটা খেয়াল করব সেটা হচ্ছে যে আমরা যে সকল জায়গাগুলোতে আমাদের কাটা মার্ক আছে বাংলা দ্বিতীয় পত্রে সেইগুলোকে আমরা গুরুত্ব দিব। যেমন ধরি আমরা আমাদের যদি খেয়াল করি আমরা এখানে একটু দেখে নিচ্ছি স্লাইডটা। আমাদের সবারই জানা যে এখানে পূর্ণমান আছে আমাদের 100, সেখান থেকে ব্যাকরণ অংশে 30 এবং নির্মিত অংশে 70, মোট এটা আমাদের 3 ঘন্টার সময় আমাদের লিখতে হবে। তো এইটা আমাদের সবার জানা কথা আর কি। এক্ষেত্রে যেটা আমরা যদি লক্ষ্য করি যে এই 30 মার্কের যদি কেউ নাম্বার ওঠাতে যায়, এটা একটা বিশাল ফ্যাক্টর। এই 30 মার্ক ব্যাকরণের 30-এ 30ই পাওয়া সম্ভব। নির্মিত অংশে অনেক সময় আমরা যেটা আমরা কোনো প্রবন্ধ রচনা কি ছোট গল্প বা ভাব সম্প্রসারণ বা সারাংশ সারমর্ম এই বিষয়গুলো যখন আমরা লিখি তখন অনেক সময় ভালোর তো আসলে শেষ নেই। অনেকের জিনিসটা বুঝে কিন্তু সুন্দর ভাষা দিয়ে সাজিয়ে তুলতে পারে না। এ কারণেও হয়তো বা আমাদের পরীক্ষক যারা থাকেন, যারা আমাদের খাতাটা কাটবেন, তারা হয়তো বা নাম্বার একটু কমিয়ে দিতে পারে বা অনেক সময় হাতে লেখা বা অনেকগুলো বিষয়গুলো ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। কিন্তু ব্যাকরণ এমন একটা পার্ট যেখানে ঠিকঠাক হলেই সে 30-এ 30 পাবে। তাই আমরা মনে করি যে এই জায়গাটা আমরা একটু গুরুত্ব দিব। এখানে যদি 30-এ 30 কেউ পেয়ে যায় তাহলে এখানে কিন্তু 70-এর মধ্যে যদি কেউ সেখানে 50-ও পায় তাহলেও কিন্তু তার A+ মার্কটা হয়ে যাচ্ছে। তখন তুলনামূলক একটু ফ্লেক্সিবিলিটি তৈরি হয়। এখন আমরা অলরেডি কমেন্টসে আমরা একজনকে দেখছি যে এখানে লিখেছে স্যার বাংলা দ্বিতীয় পত্রে 95 পাওয়া সম্ভব কিনা। 95 না, তুমি 100 পাওয়া সম্ভব, কিন্তু সেই মানের লেখা তোমার সময় সাপেক্ষ একটা ব্যাপার। অনেক সময় একজন পরীক্ষক যেমনটা হইলে সে পুরোটা নাম্বার দিবে, 3 ঘন্টার মধ্যে সব কিছু ওইভাবে লেখা গুছায়ে লেখাটা সবার সম্ভব হয় না। এটা যদি আমার মনে হয় যে 4 ঘন্টা বা প্লাস টাইম যদি দেওয়া হতো তাহলে আমার মনে হয় অনেকেই অনেক বেশি নাম্বার পাইতো। কিন্তু পরীক্ষাটা শুধুমাত্র জ্ঞানের না, সময়ের এবং ইনস্ট্যান্ট চিন্তা করা। সব কিছু সবসময় কমন নাও আসতে পারে, সেটাও আসলে ইনস্ট্যান্ট ভেবে লিখতে হয়, এই জন্য বিষয়টা কঠিন হয়। তো যাই হোক, এইগুলো নিয়ে যে কথা বলছি এটা তোমরা নিজেরাও জানো। তো আমরা একটু দেখে নিচ্ছি, আমাদের খুব ভালো করে একটু দেখে নিব যে কোন বছর কেমন প্রশ্ন এসেছে বা এবছর কেমন আসতে যাচ্ছে সেটা নিয়ে আমরা একটু কথা বলি। প্রথমে আমরা নিয়েছি ব্যাকরণ অংশে যে 30 নাম্বার থাকে, সেখানে আমরা জানি যে বাংলা উচ্চারণের নিয়ম এবং বেশ কিছু শব্দ দিয়ে সেটা শুদ্ধ উচ্চারণ আমাদেরকে জিজ্ঞাসা করে, সেইগুলো নিয়ে আমাদের একটু দেখা দরকার। যদি আমরা খেয়াল করি বাংলা উচ্চারণের নিয়ম কোনগুলো পরীক্ষায় আসে, ইতিপূর্বে এসেছে আমরা এখানে দেখছি যে আলিম পরীক্ষা 2026-23 26 বলছি 2016, তারপরে 23, এভাবে সবগুলো দেওয়া আছে। এখানে কি কি প্রশ্ন এসেছিল, এই যে শুরুতে অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, এই জিনিসটা আমরা যেদিন এইচএসসি পরীক্ষা আমরা কলেজ লেভেলের পরীক্ষাটা নিয়েছি সেখানে যদি আমরা খেয়াল করি, আমি কেন কলেজেরটা বলছি এর কারণ হচ্ছে যে সারা বাংলাদেশে সবই তো এইচএসসি পরীক্ষা। তো মাদ্রাসা বোর্ডে যে প্রশ্নগুলো আসে এটা দেখা যায় অনেক সময় এটা
অন্য কোনো একটা বোর্ডে আসছিল, আবার এমন হয় যে মাদ্রাসা বোর্ডে আসছে সেটাই আবার অন্য কলেজের কোনো বোর্ডে আসছে। আসলে টপিক তো ঘুরে ফিরে ওই কয়েকটাই। যেমন উচ্চারণ থেকে যদি প্রশ্ন নেয়, কী প্রশ্ন নেবে এখান থেকে? হয়তো বলবে যে হচ্ছে উচ্চারণে 5টি নিয়ম লেখো, একদম সহজ প্রশ্ন, তোমাকে স্বাধীনতা দেওয়া হলো, যে কোনো 5টি নিয়ম তুমি লিখে দিতে পারো। অথবা বলতে পারে যে এই যে শুরুতে অ থাকা, অ ধ্বনি থাকলে বা অ এর উচ্চারণ অ এর উচ্চারণের 5টি নিয়ম লেখো, কি এ ধ্বনির 5টি নিয়ম লেখো। অথবা ফলা দিয়ে বলতে পারে যে যদি যে সকল শব্দে ফলা দিয়ে হয় গঠন হয়, এই সকল শব্দগুলো উচ্চারণের সময় কি কি নিয়মে উচ্চারণের বানান লিখতে হয়, এই রকম বিষয়গুলো এখানে থাকতে পারে। যদি আমরা খেয়াল করি তাহলে এখানে কমন প্রশ্ন কিন্তু এখানে আমরা যদি দেখি উচ্চারণ রীতি বলতে কি বোঝায়, শব্দের শেষে অ শুরুতে অ, এইভাবে আমাদের বেশ কিছু প্রশ্ন এখানে আসছে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা অধ্বনি দেখো উচ্চারণে 5টি নিয়ম লিখে, এটা একদম কমন প্রশ্ন, বহু বোর্ডে আসছে। আবার এ ধ্বনি যেটা একটু আগে আমি বলছিলাম, দেখো এই যে ব ফলা, এগুলো সব ঘুরিয়ে ফিরে এই প্রশ্নগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে আরও অনেক এসে থাকে, মানে শব্দের সঠিক উচ্চারণ, এই যে কিছু এখানে দেওয়া আছে। এছাড়া আরেকটা মডেল হচ্ছে শব্দের শুদ্ধ উচ্চারণ। এখানে আমরা সবগুলো নেইনি, এরকম হিউজ প্রশ্ন আসছে, বরং আমরা খালি বোর্ডে বেশ কিছু এখন চর্চা করব, সেটা আমাদের কাজে দেবে। এখানে যদি দেখি অভিপ্রায়, এই অভিপ্রায়টা ধরো আমাদের একবার এটা পরীক্ষায় আসছে, যদি আমরা দেখি অভিপ্রায়টা একটু নেই। এটা কেন পরীক্ষা দিয়েছে? এর কারণ হলো এখানে 2টা নিয়ম আছে। মোট এখানে 2টা নিয়ম কিন্তু এই শব্দটার উচ্চারণে বানান লিখতে যে আমাদের প্রয়োজন হবে, সেটা তুমি বুঝো কিনা এটি কিন্তু টেস্ট করছে। দেখো এমন কিছু শব্দ নেই যেই শব্দটার মধ্যে অন্তত 2টা রুলস থাকে বা 3টা রুলস থাকে, কখনো কখনো সহজটাও নেই। এর কারণ কি? একটা শব্দ দিয়ে আমাদেরকে দেখতে চাই যে আমরা আসলে উচ্চারণের নিয়মটা ঠিকঠাক বুঝি কিনা। আচ্ছা, এখন যদি খেয়াল করি অভিপ্রায়, আমাদের জানা আছে অ এর পরের বর্ণের সাথে যদি হ্রস্ব দীর্ঘ এরকম মোট 7-8টা মানে স্বরবর্ণ বা থাকে, সেটা কি কি? অ এর পরের বর্ণে হ্রস্ব দীর্ঘ জ জ ফলা এবং ক্ষীয় বা বর্গীয় যা ইঙ যুক্ত রূপ থাকে, তাহলে অটা ও এর মতো উচ্চারিত হয়। এখন যদি আমরা খেয়াল করি তাহলে ও ভি, এবার আসি অভি লিখলাম। এইবার যেহেতু আমরা দেখছি রফলাটা এসেছে পয়ের সাথে, আর আমরা জানি শব্দের মাঝে বা শেষে যদি রফলা আসে তাহলে সেই বর্ণ 2বার উচ্চারণ হয়। এই জন্য আমরা এখানে লিখব অভিপ্রায়। অভিপ্রায়, দেখো এইটা যেমন আমরা এখানে কিন্তু শুধু যদি প্রায় লিখতাম তাহলে কিন্তু এটা হতো না আর কি, তখন পয় রফলা একটাই দিতে হতো। বাট শব্দের মাঝে বা শেষে যদি রফলা আসে 2বার উচ্চারণ হয়। ঠিক এরকম একটা বিষয় যদি দেখি আমরা, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পরীক্ষায় এই শব্দটা দিয়েছিল। তো দেখো এখানেও তর সাথে একটা অ আছে, পরের বর্ণের সাথে হ্রস্ব আছে, তাই তয় আমরা দেব ওকার। তো মিস স্রা, যদি খেয়াল করি এখানেও কিন্তু রফলা আছে, এই জন্য দন্তসা কিন্তু 2বার হয়েছে। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা আসছিল। ব্যাস, এখন কেন বলছি, আমরা যখন এইচএসসি পরীক্ষা দিই অনেক সময় আমরা গুরুত্ব দিই না, কিন্তু লক্ষ্য করার বিষয় এইচএসসি পরীক্ষার এই প্রশ্নগুলোই কিন্তু আমরা অ্যাডমিশনে যে পাবো। এই বিশেষভাবে যদি বলি তাহলে উচ্চারণের নিয়ম, এখানে তোমাদের পরীক্ষা যেটা আছে বানানের নিয়ম, তোমাদের এখানে আছে সমাস, পদ পরিবর্তন, এই কয়টাই দেখবা। ব্যাকরণ থেকে যদি 8টা প্রশ্ন আসে, আমার বিশ্বাস এখান থেকে 4টা প্রশ্ন থাকবে। বাকি আর কিছু টপিক আমাদের আসে অন্যান্য জায়গা থেকে আসে বা এর মধ্যে থেকেও আসতে পারে, সেইগুলো আমাদের পড়তে হবে আর কি। আমি ধরে নিচ্ছি আর কি, আনুমানিক বললাম। অনেক সময় আমরা এখন এইচএসসিতে আমরা গুরুত্ব দিচ্ছি না, আবার এদিকে মনে করছি ইউনিভার্সিটি যখন আমরা অ্যাডমিশন দিব বা তার আগে কোনো কোচিং করব তখন আমরা এগুলো পড়ে নেব। না, আমার মনে হয় ভুল হচ্ছে। এইগুলো এখন থেকে যদি গুরুত্ব দিই তাহলে কাজটা কিন্তু কমে যাচ্ছে। তো এখন যদি খেয়াল করি এখানে আসছে অধ্যক্ষ। অধ্যক্ষ কেন দিয়েছে? অধ্যক্ষটা খুব আমার মনে হয় অধ্যক্ষর উচ্চারণের বানান যে জানে না তার এইচএসসি পড়াটাই আমার মনে হয় আছে। দেখো অধ্যক্ষ। এখন প্রশ্ন হচ্ছে এইটা কেন দিল? এই যে দেখো অ এর পরের বর্ণের সাথে জফলা আছে, তাই অটা ও হয়েছে। আর আরেকটা তথ্য মনে রাখতে হবে, কোনো মহাপ্রাণ কখনো মহাপ্রাণের সাথে যদি ফলা যুক্ত হয়, ফলা, এই যে আমরা যদি দেখি মহাপ্রাণ বর্ণ কোনগুলো,
ক খ গ ঘ। তা আমরা জানি খ আর ঘ প্রত্যেকটা বর্গে 2টা করে মহাপ্রাণ আছে, 2 নাম্বার বর্ণ এবং 4 নাম্বার বর্ণ। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখছি ত থ দ ধ, দেখো ধ 4 নাম্বার বর্ণ, এই যে 4 নাম্বার বর্ণ ধয়ের সাথে জ ফলা আসছে, ঠিক আছে। তার মানে 4 নম্বর বর্ণ কি মহাপ্রাণ, মহাপ্রাণের সাথে ফলা আসছে, জ ফলা হোক ব ফলা হোক বা অন্য ফলা হোক যদি আসে, তাহলে আমরা যদি খেয়াল করি বিশেষভাবে জ ফলা, তারপর ব ফলা, ম ফলা, এরকম যেগুলো আসে আর কি, এইগুলো আসলে কি হয়, মহাপ্রাণ বর্ণ কিন্তু কখনো দ্বিত্ব হয় না। আমরা জানি যে জ ফলা যদি আসে কোনো বর্ণের সাথে তাহলে সেটা 2 বার উচ্চারণ হয়। যেমন আমরা এখন যদি বলি কাব্য, তাহলে আমাদেরকে লিখতে হবে কাব ব। দেখো এখানে ব কিন্তু আমরা 2 বার লিখেছি। আমরা এখন যদি বলি ভাগ্য, তাহলে গ কিন্তু 2 বার বলতে হবে। যদি বলি প্রাপ্য, প কিন্তু 2 বার বলতে হবে, 2 বার লিখতে হবে, তাই না? কিন্তু মহাপ্রাণ বর্ণ কিন্তু 2 বার হবে না, বরং যেটা করতে হবে, মহাপ্রাণ বর্ণ দ্বিত্ব হয় না, সে কি করে আগের অল্প প্রাণ সাথে নিয়ে উচ্চারিত হয়। এই জন্য এখানে যদি খেয়াল করি ধর সাথে জ ফলা আসছে, এখানে কিন্তু ধ 2 বার লিখি নাই, বরং দ ধ একসাথে লিখেছি। তাহলে ধ কি করেছে, নিজে ডাবল না হয়ে তার আগের বর্ণ দকে সাথে নিয়ে উচ্চারিত হয়েছে। এটি একটু আমরা খেয়াল রাখবো। এখন যদি আমরা ধরো আমরা যদি খেয়াল করি যে বললাম কি বলতে পারি যে মুখ্য, তাহলে এখন কি হলো, দেখো ক খ, খ কিন্তু 2 নম্বর বর্ণ, অর্থাৎ মহাপ্রাণ বর্ণের সাথে জ ফলা এসছে, তাহলে আমরা কিন্তু খ 2 বার লিখতে পারবো না। আমরা কি করব, ক আর খ এই যে পাশাপাশি লিখব, মুখ্য। তোমরা কি বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো, আমার কথা কি তোমরা ঠিকঠাক বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে আমি এইবার তোমাদেরকে আমি যদি এখন লিখি, আরও একটু লিখতে দিই, তাহলে তোমরা লেখো আর কি, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ ঠিক আছে তোমরা পারছো আর কি। তোমরা এটা লিখবা, কমেন্টস আমি দেখতে চাই, কে আগে, যে আগে কমেন্টস করবে তার নাম মেনশন করব, এবং ঠিক হতে হবে, ঠিক না হলে কিন্তু মেনশন করব না। আমার জানা মতে তোমাদের এগুলো খুব ভালো মতো জানা আছে আর কি, তারপরও তোমাদেরকে একটু বলা। গোলাম রব্বানি কমেন্টস করেছে, তার কমেন্টস রাইট হয়েছে, যদিও নিচে হর্ষ দেয়নি। শাহাদাত হুসাইন কমেন্টস করেছে, আমার হলের স্নেহের ছোট ভাই, যারা আজকের আলিম পরীক্ষার্থী তাদের ক্যাম্পাসের বড় ভাই হবে। তো দুর্ভাগ্য যে তার কমেন্টসটা রাইট হয়নি আর কি। জ্যোৎস্না রাতের চাঁদ, আচ্ছা, তো তারও রাইট হয়নি। আবুল হুসাইন, তারও মিসিং হলো। আমি একটা জিনিস শেখাবো আর কি, তোমরা এটা কেন হচ্ছে না একটু বলে দিব আর কি। আচ্ছা, কিবোর্ডে হর্ষ দেওয়ার দরকার নাই, কিবোর্ডে হর্ষ দিলে একটা স্পেস দিয়ে তারপরে লিখতে হয় আর কি। হ্যাঁ, যেমন লিখেছে লাইফ বুক, তারটা ঠিক হয়েছে। সে বুদ্ধি করে কি করেছে, সাধ্য দর নিচে হর্ষ দিয়ে একটা স্পেস দিয়ে তারপর ধয় ওকার দিয়েছে। এভাবে না লিখলে আসলে কমেন্টসে লেখা যায় না। তো যাই হোক, আমরা কিভাবে কমেন্টস করলে খুব ইজিলি কমেন্টস করা যাবে সার্বিক বিষয় আমরা পরে যখন কোর্সে ক্লাস নিয়ে বলে দিই, যাতে সহজভাবে আমরা অনলাইন ক্লাসটাও খুবই এনজয়েবল করা যায়। তো যাই হোক, এখন আমরা যেটা আলোচনার একটা বিষয় সেটা হচ্ছে এখানে একটা মিসিং হয়েছে, আমরা হয়তো খেয়াল করি না, কিন্তু আমাদের অনেকেরই দাদা দাদি বা নানা নানি হয়তো বা পুরান ঢাকায় তারা ছিলেন, এই কারণে আমাদের মিসিং হয়। দেখো একটা কথা তোমাদেরকে বলি, যখন উচ্চারণে বানান লিখবো এস এইসের মতো হলে তখন আমরা তালবর্ষা দিয়ে লিখবো, হ্যাঁ, আর শুধু এসের মতো উচ্চারণ হলে দন্তসা দিয়ে লিখবো। এইটা একটু আমরা খেয়াল করবো আর কি। যেমন আমরা বলি সমস্যা, কিন্তু পুরান ঢাকার মানুষ সবাই বলে সমস্যা নাইকা। আমরা বলি যে সামনে এসো, ওরা বলে সামনে আহো। দেশ স্বাধীন করেছি, আসলে
ফ্যাক্টরটা আমরা মনে হয় বুঝতে পেরেছি যে আমরা যখন আমরা যেমন আমরা বলি সাইকেল, সাইকেল এসের মতো, এটা কি সাইকেল বলি? অথবা শ্রমিক, দেখো এসের মতো শ্রমিক, নাকি শ্রমিক, এইভাবে কি আমরা বলি কেউ? না। তাহলে এখানে এস এইচ যেটা স আর এসের মতো আর কি। এখন এসের মতো উচ্চারণ হলে সেটা দন্তস্বরে লিখতে হবে, আর এস এইচের মতো হলে আমরা দিব তালবর্ষা। এখন আমরা কি এখানে সাধ্য বলি নাকি সাধ্য বলি? একটু চিন্তা করি। এটা কিন্তু আমরা কৌশলে শিখলাম, এটা কোনো নিয়ম না, বাট এটা কৌশল। নিয়ম পড়তে গেলে সময় লাগবে, যেটা আজকের ক্লাসের কাজ না আমাদের। যাতে সহজে আমরা এটা ডিল করতে পারি সেটা শেখাচ্ছি। দেখো আমরা সাধ্য বলি নাকি সাধ্য বলি? সাধ্য বলি, এস এইচ, অর্থাৎ তালবর্ষা দিয়ে লিখতে হবে। আমার মনে হয় যাদের ভুল হয়েছে কমেন্টসে তারা আমরা ঠিক করে নিতে পারবো। তাহলে এটা কি সত্য নাকি সত্য? সত্য, সত্য কথা নাকি সত্য কথা? এস এইচ এর মতো হয়েছে, এই জন্য এখানে আমাদেরকে দিতে হবে সত্য। সবাইকে বুঝতে পেরেছি আমরা? কাইন্ডলি একটু কমেন্টসে জানিয়ে দিব, তাহলে আমরা একটু পরের আলোচনায় যাব। এখানে দেখো পরীক্ষা আসছে অধ্যাপক, এগুলো সবই আমাদের জানা জিনিস, তারপরে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করলাম। এরকম হিউজ শব্দ আসছে পরীক্ষায়, আমরা আরও বেশ কিছু বিষয় শিখব। একটা ফাঁকা পেজে আমরা চলে আসলাম আর কি। আমরা তোমাদেরকে এখন আমি বেশ কিছু বিষয় লিখতে দেবো, দেখি তোমরা লিখবে আর কি। কমেন্টস যে দেখি কে কোনটা লিখতে পারে আর কি, পরীক্ষায় আসার মতো যেগুলো আসে অনেক সময়, ঠিক আছে? তোমরা এটা একটু লিখবা। দেখি সবাই একটু কমেন্টসে করবা। আমরা বেশ কিছু বিষয় চর্চা করে ফেলতেছি এর পাশাপাশি, তাইলে মোটামুটি আমরা আগামী দিন ডিল করতে পারবো। এখানে 5-এ 5 মার্ক হয়ে গেলে আমাদের জন্য খুব সহজ হবে আর কি। দেখো এখানে মিসিংটা কেন হচ্ছে তোমাদেরকে আমি খুব সহজে আর সামান্য একটু আলোচনা করে আমরা উচ্চারণের জায়গাটা শেষ করবো আর কি। উচ্চারণে আলোচনা করলে 1 ঘন্টার আলোচনা আছে আমাদের পেজগুলো বা ইউটিউব বিভিন্ন জায়গায় আলোচনা, মূল আলোচনা আছে, কিন্তু আসলে এখন অল্প সময়ের জন্য আমরা এত কিছু করতে পারবো না। গোলাম রব্বানী, শাহাদাত হুসাইন, দুর্ভাগ্য তাদের একটু মিসিং হলো। জায়েদ হাসান তার উচ্চারণের বানানটা ঠিক হয়েছে, নিচে হর্ষ দেয়নি, তারপরও সে ঠিক লিখেছে আর কি। এখানে ইমরান সামাদ সামান্য একটু ভুল আছে। গোলাম রব্বানীর আবার হচ্ছে ঐতিহ্যটা ঠিক হয়েছে, গোলাম রব্বানী ঋষিটা আবার ভুল লিখেছে। জায়েদ হাসান হ্যাঁ ঐতিহ্যটা হয়েছে। জাস্ট কয়েকটা লিখতে দিছে, হ্যাঁ, যাতে করে তোমরা বলতে পারো আর কি কি অবস্থা। দেখি আরো বাড়াই দিই। এর মধ্যে আমাদেরকে একজন জানিয়েছে, আহমদুল্লাহ মাজ বলেছে যে স্যার আলিম এমসিকিউ সলিউশন দিবেন না, দিবে কিনা আর কি। এটা অবশ্যই তোমাদেরকে কর্তৃপক্ষ খুব জানিয়ে দিবে আর কি। এই মুহূর্তে আমি বলতে পারতেছি না, সম্ভবত কোথাও শেয়ার দিছে কিনা বা কী অবস্থায় আছে আর কি, তবে তোমরা পাবে এটা তোমরা নিশ্চিত থাকবে আর কি। এখন আমরা আসি, কয়েকটা সলভ করলে বেশ কিছু নিয়ম এখানে আছে আর কি। প্রথমে একটু তোমাদেরকে বলে নিব যে হচ্ছে সাধারণত আমরা বানানে যে বর্ণগুলো দিয়ে লিখি, উচ্চারণের বানান যখন লিখি এই বর্ণগুলো সব কিছুই কিন্তু সেখানে থাকে না, চেঞ্জ হয়। কিভাবে হয়? যেমন আমি কয়েকটা লিখে নিচ্ছি এখানে, যদি খেয়াল করি এখানে রস্যই আছে বা দীর্ঘই আছে, রস্যু বা দীর্ঘ, বা হচ্ছে
দেখো আমি বেশ কিছু লিখে নিচ্ছি যাতে তোমরা ধরতে পারো। এখানে যদি আমরা খেয়াল করি এই জায়গায় আমরা অনেকগুলো বর্ণ লিখেছি আর কি, জাস্ট কিছু লিখে নিলাম, অনেক সূত্র এক জায়গায় লিখে ফেললাম। এখানে কি হবে, সাধারণত মানুষ মরে গেলে সাদা কাফন দিয়ে কি করা হয়, তাকে দাফন করা হয় সাদা কাপড় দিয়ে। অনেকে সাদা কাপড় ভয় পায়, এই কারণে রাতের বেলা কিন্তু সাদা কাপড় নিয়ে কেউ যদি কোথাও অন্ধকার রাতে পথের ধারে দেখে তাহলে কিন্তু অনেকেরই সন্ধ্যাবেলা 12টা বেজে যায় আর কি। অনেকেই আবার কাপড় অপবিত্র করে ফেলে ভয়ে। তো এরকম অভিজ্ঞতা তোমাদের আছে কিনা আমি জানি না। যাই হোক, এখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখানে অনেকগুলো বর্ণ আছে যেগুলো বানানে আমরা লিখি, কিন্তু উচ্চারণের বানানে বেশ কিছু বর্ণ তারা আর কখনোই বসতে পারবে না, তারা ইন্তেকাল ফরমাবেন বা হচ্ছে মারা যাবেন। আমরা সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের দাফন কাফনের জন্য আমরা হচ্ছে কাফনের কাপড় প্রস্তুত করে দিচ্ছি। এই যে এরা হচ্ছে এরা সবাই মারা গেল। কেন এদেরকে মারলাম একটু পরে আমরা ওখানে দেখবো আর কি। আরও আছে, আমি জাস্ট কিছু আরও অল্প কয়েকটি আছে, তো এখানে আমি বেশ কিছু নিয়েছি আর কি। এই যে যেগুলো আমরা সাদা দাগ দিয়ে গোল করেছি এইগুলো কিন্তু আর কখনো উচ্চারণের বানানে বসবে না। এরা স্বাভাবিক বানানে বসবে, আমাদের লেখালেখিতে বসবে, কিন্তু উচ্চারণের বানান লিখতে গেলে এরা সবাই মারা যাবে। এবং প্রত্যেকে তার পূর্বের বর্ণকে উত্তরাধিকার ঘোষণা করে গেছে। অর্থাৎ দীর্ঘিকা থাকলে রস্বই দিতে হবে, দীর্ঘ থাকলে রস্যু, রি থাকলে রয় রস্বইকার, রিকাত থাকলে ওই থাকলে ওই, ও থাকলে ও। এইভাবে মূলত আমাদের মূর্ধন্য থাকলে তাকে দন্তন, এমনকি এটাও কিন্তু মারা গেছে। হ্যাঁ, আচ্ছা, তারপর অনুস্বার থাকলে এইটা, এইভাবে দেখো অন্তজা থাকলে বর্গজা, তালবস্যা মূর্ধন্যসা থাকলে মাস্ট তালবস্যা, আর দন্তসা বেঁচে আছে, তালবস্যা দন্তসা বেঁচে আছে, বাট তালবস্যা অধিকাংশ সময় বসে, কিছু ক্ষেত্রে দন্তসা বসে। তার একটা নিয়ম আমি তোমাদেরকে কৌশল শিখে বলে দিয়েছি। এস এর মতো হলে তালবস্যা, শুধু এস এর মতো হলে দন্তসা। যেমন খেয়াল করো, স্মৃতি এস এর মতো, তাই আমরা দন্তসা দিয়ে লিখি। বাট স্মরণ, ঠিক আছে, স্মরণ কিন্তু আবার হচ্ছে যদি একটু খেয়াল করি, এই দুইটা প্র্যাকটিস করলে হবে। এখন লক্ষ্য করো, আমি এখানে দিয়েছিলাম পর্যন্ত, তাহলে অন্তজা কিন্তু মারা গেছে। আমরা আর অন্তজা দিয়ে বানানটা লিখতে পারবো না, যেটা অনেকেই কমেন্টসে লিখেছিল। ভুলটা কেন হলো, এটা তার একটা কারণ। ব্যাস, পর সাথে একটা অ আছে, আর পরের বর্ণ রর সাথে অন্ত জ আছে। এইগুলো থাকলে অটা ও হয়ে যায়, সেই জন্য এখানে পয়ে ওকার দিতে হবে। রেপটা র হয়ে গেল, রেপটা র হয়ে গেল। পর অন্তজ কিন্তু মারা গেছে, ওই যে ইন্নালিল্লাহ হয়ে গিয়েছে। আমি যে মারা যাওয়ার নিউজ দিয়েছি, সাধারণত কেউ মরে গেলে শুনে আমরা কিন্তু ইন্নালিল্লাহ পড়ি, কিন্তু আমার এখানে যারা আছে দুর্ভাগ্য, এরা কারো মৃত্যু সংবাদ শুনে ইন্নালিল্লাহ পর্যন্ত পড়ে না, সেই জন্য এদের মনে থাকে না আর কি। তো দেখো এখানে যদি খেয়াল করি, অন্তজার পরিবর্তে আমরা বর্গজা দিলাম, ব্যাস, তাহলে পর্যন্ত, ব্যাস। ঐতিহ্য, যে ওইটা কিন্তু ওই যে দেখো মারা গেছে, লিখতে হবে ও রস্বই ওই, তিহ্য। আর আমাদের এটাও মনে রাখতে হবে, হয় যা ফলা হলে বর্গীয় যা ঝয়ের যৌথ উচ্চারণ হয়, ঠিক আছে, ঐতিহ্য, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু ঝ আমার একটু লেখালেখির ক্ষেত্রে ইয়ে হয়েছে, আমি একটু ঠিক করে দিই, নাহলে আবার পরে ভেজাল হবে। ঋষি, রি কিন্তু মারা গেছে, রয় রস্বইকার হবে, মূর্ধন্য স মারা গেছে, তালবস্যা হবে, ব্যাস। সুস্থ, নট সুস্থ, সুস্থ নাকি সুস্থ, দেখো শুরুতে এস এইস, এই জন্য এখানে তালবস্যায় রস্যু হবে। বাট সুস পরেরটা এস, তাই দন্তসা নিয়ম আছে, সহজ করে বললে তালবস্যা দন্তসা নিচে, থ থাকলে দন্তসা দিয়ে লিখতে হয়। আচ্ছা, সেটা পরে। দেখো স্মরণ, এটা কিন্তু স্মরণ না, স্মরণ, এস এইস, এই জন্য এখানে আমরা তালবস্যা দিব।
আর মূর্ধন্য মারা গেছে, দেখো ওখানে ইন্নালিল্লাহ, এই জন্য দন্তনা দিলাম। আর মফলা উচ্চারিত না হলে সেখানে একটা চন্দ্রবিন্দু নিতে হয়। এবার যদি আমরা খেয়াল করি স্মৃতি, স্মৃতি নট স্মৃতি, আমরা কি বলি স্মৃতি, স্মৃতি। দেখো এস এর মতো উচ্চারণ হয়েছে, এই কারণে এখানে আমরা দিলাম দন্ত স। ব্যাস, আমরা বেশ কিছু প্র্যাকটিস করে ফেললাম। অল্প কিছু প্র্যাকটিস করলেও মোটামুটি একটা আমরা অবস্থা সৃষ্টি করেছি আর কি। তো এটা ঠিক একইভাবে দেখো দীর্ঘকারের জায়গায় হ্রস্বইকার, দীর্ঘকারের জায়গায় হ্রস্বকার, এরকম করে চিন্তা করতে হবে আমাদেরকে, এভাবে লেখা যাবে আর কি। স্মৃতিটা দুইভাবে লেখা যায়, রিকার যদি শুরুতে থাকে এইভাবে যদি কোনো কেউ লেখে তাও রাইট হবে। যেমন আমরা যদি এখন বলি যে শ্রীগাল, শ্রীগাল, শ্রীগাল নট শিরিগাল, তাহলে এস এর মতো, এই জন্য আমরা দন্তস্বাদে লিখবো। শ্রীগাল বানান এভাবেও লেখা যাবে রিকার দিয়ে, অথবা রিকার বাদ দিয়ে রফলের রস মানে দন্তস্বয় রফলের রস্বইকার দিতে হবে। তাহলে দুইভাবে কিন্তু এগুলো লেখা যায়, একটু খেয়াল রাখবো আমরা। ওকে, আমরা বেশ কিছু বিষয় এখান থেকে শিখেছি আর কি। তো কমেন্টসে অলরেডি যারা এতক্ষণ আছে, ইমরান সামাদ কমেন্টস করেছিল, ভুল ছিল, আশা করি এতক্ষণে বুঝছে। কাউসার আহমেদ মারুফ কমেন্টস করেছিল, সেটাও একটু ভুল হয়েছিল। জায়েদ হাসানের একটা ঠিক আছে। আর যারা ইতিমধ্যে আমাদের সাথে আছে, আমার বিশ্বাস তারা হচ্ছে বাকি এগুলো আমরা ইনশাল্লাহ কমেন্টসে পাবো আর কি। তো এই ছিল, আমরা বেশ কিছু নিয়ম এখানে শিখলাম, যেগুলো পরীক্ষায় বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা দেখতে পাই, এইগুলো ঘুরে ফিরে আসছে, সেগুলো নিয়েই অনেকে চিন্তা করছে। তো এই স্টাইলের আমাদের পরীক্ষায় আসবে। আমরা হিউজ রুলস পড়েছি, বিভিন্ন পড়েছি, সেগুলো থেকে আসবে। একটা রুলস অনেক সময় আসে, মনে রাখতে হবে। দেখো তোমাদের জানো যে দেখো অটা কখন ও এর মতো হয়, এটা একটু তোমার মনে রাখবে। অ এর পরে যদি রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ রি জফালা ক্ষিয় এবং বর্গীয় যায় ইঙর যুক্ত রূপ থাকে, তাহলে কি করতে হবে আমাদের? এই যে মিস্টার অটাকে ধইরা ও এর মতো করে উচ্চারণ করতে হবে। তাহলে অ এর পরের বর্ণের সাথে এগুলো যদি কোনো একটা থাকে, অ এর পরের বর্ণের সাথে যদি রস্বই থাকে, ঠিক আছে। যেমন একটু আগে আমরা আলোচনা করছিলাম, এই যে এখানে দেখো অ পরের বর্ণ ভর সাথে একটা রস্বইকার আছে, তাই জন্য কিন্তু এই যে অভিপ্রায়, এটা যদি খেয়াল করি, এই যে এটা আমরা দেখতে পারবো যে অটা ও হয়ে গেছে, তাই না? আচ্ছা, পরীক্ষা একবার দেখলাম দিয়েছে এরকম। এখন আমরা যদি বলি দেখো অতি, ও তয় রস্বইকারিতি, এখন ও হয়ে গেল, অটা কি হয়ে গেল? ও। যদি বলি নদী, দেখো এই অটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে না, দন্তনার সাথে কোনো আকার রস্বইকার কিছু নাই, তার মানে কি আছে? একটা অ আছে, সেই অটা এখন হয়ে গেল ওকার। ব্যাস, এটা হলে এই হিসাবে। এখন প্রশ্ন হচ্ছে এই নিয়মের কি কোনো ব্যতিক্রম আছে কিনা? জি, ব্যতিক্রম আছে। সেটা কি? সেটা হচ্ছে নিয়মটার ব্যতিক্রম আমরা যদি বলি, শব্দটা যদি নেতিবাচক হয়, যেমন আমরা বললাম অবিচার, অবিচার। এখন বলো তো, এই যে বিচার শব্দের আগে অ এসে অর্থটা নেগেটিভ করে দিয়েছে, তাই অবিচারের অটা আর ও হবে না। সিস্টেমে কিন্তু ও হওয়ার কথা, কারণ অ এর পরের বর্ণের সাথে রস্বইকার আছে, তাহলে অটা ও হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হবে না, কারণ কি? অর্থটা নেগেটিভ করেছে। যদি বলি নিয়ম, তার আগে অ আসছে, এখন নিয়মের আগে অ আসছে, দেখো অর্থটারে কি করেছে? নেগেটিভ করে দিয়েছে, তাহলে তখন কিন্তু ব্যতিক্রম। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু ব্যতিক্রম, এইটা একটু আমরা খেয়াল রাখবো। জ্ঞাত, অজ্ঞাত, এটা অজ্ঞাত বলা যাবে না, অজ্ঞাত। জানা, অজানা, নট ও জানা, এরকম বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে। পরীক্ষা বিভিন্ন সময় একটু ক্রিটিক্যালগুলো আসে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় আমরা একটু শিখবো, যে মিস্টার খিও যদি শুরুতে আসে তাহলে ক্ষয়ের মতো উচ্চারিত হয়, আর যদি দুইয়ে বা তিনে বার শব্দের মাঝে বা শেষে আসে তাহলে ক ক্ষয়ের যৌথ উচ্চারিত রূপ হয়। যেমন আমরা বললাম ক্ষমা, তাহলে খ ময়াকারে মা, ক্ষমা। বাট এখানে আমরা কি বলবো? যদি বলি দক্ষ, তাহলে কি হবে? দোক
কারণ কি এখানে ক্ষীয়টা শেষে আসছে, তাই এই যে ক খয়ের যৌথ উচ্চারণ হয়েছে। এই যে তোমাদের মনে হবে 10 সাথে কেন ওকার দিলাম, এর কারণ এই 10 সাথে কোনো কার না থাকলে ট আছে আর পরের বর্ণে কিউ আছে, যেটা একটু আগে স্লাইডে আমরা দেখেছি অ এর পরে যদি এই যে মিস্টার কিউ থাকে তাহলে অটা কিন্তু ও এর মতো উচ্চারিত হয়। ওকে, এটি ছিল আমাদের এইখানকার একটা ব্যাপার। আরেকটা যদি আমরা বিষয় খেয়াল করি, যে এইটা তো আমরা শিখলাম, আরেকটা হচ্ছে আমরা দেখলাম যদি এই রূপটা আসে, এটা আবার পরীক্ষা আমাদের বেশ দিয়ে থাকে, সেটা হচ্ছে এই যদি 1 নম্বরে আসে অর্থাৎ শুরুতে আসে তাহলে গয়ে জফলায় চন্দ্রবিন্দু। যেমন আমরা বললাম যে হচ্ছে জ্ঞাতি, তাহলে কি হবে জ্ঞাতি। যদি বলি জ্ঞান, তাহলে এটা 1 নম্বরে থাকার কারণে আমরা কি দেবো, গয় জফলায় চন্দ্রবিন্দু। বাট 2 বা 3-এ যদি আসে তাহলে 2টা গ দিব এবং এখানে একটা চন্দ্র, শেষের গয়ে চন্দ্রবিন্দু। যেমন 2 বা 3 মানে কি, শব্দের মাঝে বা শেষে, নট 2 নম্বর বর্ণ বা 3 নম্বর বর্ণ, শব্দের মাঝে হলে এটা 2 বললাম। যেমন আমরা এখন যদি বলি যে বলতে পারি বিজ্ঞাপন, বিজ্ঞাপন, হ্যাঁ বিজ্ঞাপন। আবার যদি বলি একদম শেষে, যেমন অভিজ্ঞ, অভিজ্ঞ শেষে দিলাম। তাহলে এখন কি করবো, আমাদের 2টা গ দিতে হবে। যেমন বিজ্ঞাপন, বিগ, এই যে 2টা গ দিলাম, শেষের গয়ে চন্দ্রবিন্দু, বিজ্ঞাপন। অভিজ্ঞ, দেখো অ এর পরের বর্ণে ভর্ষাতে রস্বই আছে, তাহলে এখানে ও ভয়ের শিকারে ভি, 2টা গ, অভিজ্ঞ, শেষের গয়ে চন্দ্রবিন্দু, শেষ। আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝে থাকো তাহলে আমাকে এখন একটা আনসার করে দাও, যে হচ্ছে এইটা তোমরা লিখবা, এটা কি হবে। এদিকে কাউসার লিখেছে, কাউসারে কিন্তু মিসিং হয়েছে, ভুল হয়েছে, সাধারণত সবাই এই ভুলটা করে। সুমাইয়া ইয়াসমিন মিম, তারও কিন্তু ভুল হয়েছে, সবাই সাধারণত এই ভুলটাই করে। এক্ষেত্রে মাঝখানে একটা উত্তর দিয়ে দিয়ে আমাদের হচ্ছে কে যেন প্রশ্ন করেছিল যে আমাদের আগের যে পরীক্ষাগুলো হচ্ছে সেই উত্তরগুলো কোথায় দিচ্ছে। আমরা জানি ফোকাসের একাডেমিক একটা সেকশন চালু করেছে, একাডেমিক যে পেজটা আছে সেখানে কিন্তু আমাদের উত্তরগুলো দিয়ে দিচ্ছে। তাই আমরা ফোকাসের মেন পেজে সাধারণত অ্যাডমিশন নিয়ে আলোচনা করে আমাদের ক্লাসগুলো দিচ্ছে, বাট যেহেতু এখনও তোমরা একাডেমিক পর্যায়ে আছো, সেগুলো সব একাডেমিকের পেজে দিচ্ছে, সেখান থেকে তোমরা একটু দেখবা আর কি। ওকে, লাইভ বুক কমেন্টস করেছে, তারটা হয়েছে, 2 জনের হয়েছে, বাকিদের হয়নি। খেয়াল করো, এটা খুব সহজেই পারা যাবে। 10 সাথে একটা অ আছে, আমরা জানি অ এর পরের বর্ণে কিউ হলে দয়ে ওকার হবে, তাই তো, তাহলে দয়ে ওকার, দো খো। এখন আমরা জানি অন্তজা মারা গেছে, অন্তজা ইন্না লিল্লাহ হয়েছে, একটু আগে দেখাইছিলাম। অন্তজা থাকলে বর্গীয়জাতে লিখতে হয়, তার সাথে একটা অ আছে, পরের বর্ণে এই যে মিস্টার এটা আছে, তাই সেই অটা এখন কি হয়ে গেল, ওকার হয়ে গেল। শেষে যদি এটা থাকে, অর্থাৎ শেষে মানে কি 3-এ, এই যে একটু আগে আমরা দেখেছি 3-এ যদি এটা থাকে তাহলে কি হবে, এই যে এটা যদি আমরা খেয়াল করি আর কি, তাহলে এখন দক্ষ যোগ গো, শেষে একটা চন্দ্রবিন্দু। আশা করি সবাই পারার কথা। এইবার মনে হয় সবার হয়েছে আর কি। তাহলে এখন আমরা যদি খেয়াল করি, এরপরে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে আমরা বেশ কিছু বিষয় চর্চা করলাম। অনেকেই আছে তোমাদের এইচএসসিতে, তোমাদের মাদ্রাসায় যেটা ছিল, আমরা অনেক সময় যে আহ্বান একটা গল্প ছিল, তাহলে কেমন সেটা, আও ভান, এখন আ ও, পরীক্ষা এটা দিতে পারে। তোমরা জানো আমি এখন আর রুলসের মধ্যে যাচ্ছি না, আমাদের সময় কমে যাচ্ছে, আমরা খুব বেশিক্ষণ আলোচনা করব না। জিহ্বা, ঠিক আছে, এরকম জিনিসগুলো পরীক্ষায় আসে তোমাদের, এটা একটু খেয়াল রাখবে আর কি। গৌভর, দেখো গর সাথে একটা অ আছে, এই জন্য হটা হবে ও, গৌ, ব হয়ে যাবে ভ, ব্যাস। মূল কথা হচ্ছে হর সাথে ব যুক্ত রূপ থাকলে উচ্চারণের সময় হ আর বর কোনোটাই বসবে না, ঠিক আছে। হটা কি হয়ে যায়, এখানে আছে হ আর ব,
হ হয়ে যাবে ও অথবা রস্যু, যে কোনো একটা, আর ব হয়ে যাবে ভ। এই ছিল এখানকার মূল বিষয় আর কি। হ্যাঁ, সেই হিসাবে এভাবে হচ্ছে আর কি। তো এটা তোমরা মূলত পড়েছো, সেই জন্য এটা আমরা জাস্ট একটু আলোচনায় আনলাম। এছাড়া তোমরা একটা জিনিস মনে রাখবে, ইংটার উচ্চারণ কিন্তু আমরা দন্তনার মতো হয়, যেমন পঞ্চ, পন চ। ইং যখন যুক্ত রূপে থাকে তখন সেটার পরিবর্তে আমরা ইংয় চ, ইংয় ইয়ে থাকলে যেমন 50, সঞ্চিতা, সঞ্চিতা, হ্যাঁ 50 এভাবে লিখি। আরেকটা বিষয় হচ্ছে আমরা একটু মনে রাখবো বিসর্গর উচ্চারণটা। এই যে বিসর্গর উচ্চারণ, সাধারণত বিসর্গ যদি আসে এর পরের বর্ণটা দুইবার উচ্চারিত হয়। যেমন আমরা বললাম অতঃপর, অতঃপর, ঠিক আছে। বাট আবার আমরা যখন বলবো দুঃখ, এখন কিন্তু খ দুইবার হবে না। তোমাদের জানা আছে যে খ মহাপ্রাণ বর্ণ, যেটা আমরা ক্লাসের বেশ কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম যে মহাপ্রাণ বর্ণ দুইবার উচ্চারিত হয় না। তাহলে আমরা কি করব, দুঃখ, খর আগে দেখো ক চলে আসছে আর কি। এইরকম আর কি উচ্চারণের যে পরীক্ষায় নিয়মগুলো আসে খুবই সহজ। ফলা বা অন্যান্যগুলো একটু আমরা পড়ে নেব। আমরা বেশ কিছুক্ষণ উচ্চারণ নিয়ে আলোচনা করলাম, এবার আমরা একটু বানানের বিষয়ে একটু আলোচনা করব। বানান নিয়ে আলোচনা করব যে বানানের কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। আমরা ইতিপূর্বে দেখেছি যে বানানে মূর্ধন্যষয়ের বিধান অর্থাৎ নত্ব বিধান, সত্য বিধান। মূর্ধন্যয়ের বিধানকে আমরা নত্ব বিধান বলি, মূর্ধন্যষয়ের বিধান সত্য বিধান বলি। এই যে দেখো মূর্ধন্যষয়ের বিধান, তারপরে দেখো বাংলা বানানে ইকার ব্যবহারের 5টি নিয়ম, বাংলা ভাষায় বিদেশি শব্দ লেখার 5টি নিয়ম লেখো। বিদেশি শব্দ লেখার 5টা নিয়ম তোমরা খুব সহজেই পড়েছো, যে কখনো বিদেশি শব্দের শেষে দীর্ঘই বসে না, দীর্ঘকার বসে না, তারপরে হচ্ছে বিদেশি শব্দের মূর্ধন্য বসে না, মূর্ধন্য স বসে না। এইভাবে নিয়ম কিন্তু সহজেই তৈরি করা যায় আর কি, মানে লিখে ফেলা যায়। এটা খুব সহজে তোমরা লিখতে পারবা। এছাড়া শব্দের কখনো কখনো শব্দের শুদ্ধি অশুদ্ধির মধ্যে যে দেয় ভুল বানানগুলো দেয়, সেগুলো সাধারণত কোন বানানগুলো পরীক্ষায় বেশি দেয়, সেটা হচ্ছে কিছু কিছু শব্দে রস্যকার না দীর্ঘকার ঠিক করতে পারি না আমরা। যেমন মুমূর্ষু বানানটা রস্যু দীর্ঘ অনেক সময় আমাদের এলোমেলো হয়ে যায়। তারপর হচ্ছে সেবা শুশ্রূষা বলি আমরা, এটা তো মিসিং হয়। রস্যই দীর্ঘইকার এলোমেলো হয়ে যায়। যেমন তোমাদের মনে আছে যে পিপিলিকা, বিভীষিকা, রস্যই আগে নেই দীর্ঘই আগে, কোনটা আগে হবে। এই ধরনের বিষয় নিয়ে আমাদের সমস্যাটা সৃষ্টি হয়, এবং এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ইউনিভার্সিটির যখন আমরা অ্যাডমিশন দিব সেখানেও কিন্তু পরীক্ষায় আসবে। তো আমরা এক্ষেত্রে এই ধরনের প্রশ্ন মনে রাখার জন্য আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে ইয়েগুলো আছে, 1 নম্বর মানে রস্যইকার আর রস্যুকার, আর 2 নম্বর মানে দীর্ঘইকার আর দীর্ঘকার। এই সূত্রটা ধরে আমরা বেশ কিছু সাইজ করে ফেলবো আর কি। ধরে না এখন 2-2 সূত্র, হ্যাঁ এটা একটা সূত্র। আমরা এই অনুপাতে আমাদের যত শব্দ আছে সেগুলো আমরা এখন শিখব। সেগুলো কি কি আছে সেটা একটু দেখে নিই। সেটা হচ্ছে আমরা জানি যে যখন আমরা লিখব জিবি বানানটা, দেখো দুইটাতেই দীর্ঘইকার, সমীচীন। তারপরে দেখো মহীয়সী, এগুলো কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে, বোর্ডে আসছে। মহীয়সী, গরীয়সী। এই বিউপিতে আসছিল পটিয়সী, মানে যে মেয়েরা সবাইকে পটায়। তারপরে তোমার পরীক্ষায় এসেছে হরিতকী, ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। তোমাদের একটা ইয়ে আছে, নাটকে আছে ভাগীরথী। তারপরে যদি আমরা দেখি প্রতীচী, উদীচী। যদি দেখি আমরা প্রতীকী, মনীষী। ধর আমরা অনেকগুলো লিখলাম। এই যেগুলো লিখছি তোমরা কি লক্ষ্য করেছো, এগুলোর প্রত্যেকটাই কিন্তু 2টা করে দেখো দীর্ঘইকার আছে সবগুলো। এরকম আরও থাকতে পারে। তো আমরা একটা ক্যাটাগরি তোমাদেরকে দেখালাম আর কি। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে ধর আরেকটা সূত্র নিই আমরা, 2-1। 2-1টা কেমন হতে পারে? 2-1টা হচ্ছে যে আগে মনে করো দীর্ঘই, পরে রস্যই।
ঠিক আছে, আগে দীর্ঘই 2 রস্যই 1, আবার আগে দীর্ঘ পরে রস্য, যেমন দেখো নূপুর আগে দীর্ঘ পরে রস্য। কমেন্টসে অলরেডি গোলাম রব্বানি কমেন্টস করেছে রস্যই বা রস্যু ও এগুলোর নিচে কোনো হস হবে কিনা। লাইভ ফেসবুক তার উত্তর দিয়ে দিয়েছে, তাকে ধন্যবাদ। হ্যাঁ, এটা স্বরবর্ণের নিচে আমরা হস ব্যবহার করি না, এটি একটু খেয়াল রাখতে হবে আর কি। আচ্ছা, এখন আসি আমরা আরও যদি দেখি, যেমন হচ্ছে বাল্মীকি তোমাদের পরীক্ষায় আসছে, এই যে দেখো আগে 2 তারপর 1, আবার দেখো জীবিকা, আবার হচ্ছে আমরা বলতে পারি গীতিকা, কনিনিকা, শারীরিক পরীক্ষায় আসছে, তোমাদের আলিম পরীক্ষায় আসছে। এইভাবে আমরা যদি খেয়াল করি আর কি, এরকম হিউজ শব্দ আমরা দেখতে পারবো আর কি, যে আগে দীর্ঘইকার পরে হ্রস্বইকার। হ্যাঁ, রীতিনীতি ভীতি, ভীতি। হ্যাঁ, এইভাবে আমরা যদি খেয়াল করি অনেকগুলো শব্দ আমরা এখান থেকে দেখতে পারবো। এখন একটু নমুনা স্বরূপ আমরা ধরে এগুলো ব্যবহার করতেছি। এখন মনে করো 1 2 1, আমরা এরকম একটা সূত্রে আমরা কিছু শব্দ মনে রাখতে পারি। সেগুলো কি কি? 1 2 1 মানে কি? 1 মানে রস্যু, তারপর দীর্ঘ 2, তারপর আবার রস্যু, তার মানে রস্যু দীর্ঘ রস্যু। যেমন মুমূর্ষু, যেমন আমরা দিলাম মুমূর্ষু, তাহলে 1 রস্যুকার আছে, 2 আবার রস্যু। দেখো পিপিলিকা, 1 2 1, বিভীষিকা। তারপর আমরা বলতে পারি নিপীড়িত, নিমিলিত। এই যে আমরা অনেকগুলো লিখলাম আর কি, এই স্টাইলে যত এলোমেলো শব্দ আছে আমরা সবগুলো খেয়াল করবো আর কি। এইগুলো পরীক্ষায় কিন্তু ঘুরে ফিরে আমাদের এই শুদ্ধি অশুদ্ধির মধ্যে দেয়। এছাড়া আমাদের প্রত্যয় কেন্দ্রিক কিছু ভুল আছে, সেসবগুলো দেয়। যেমন তোমাদের দিতে পারে, তোমরা জানো মূল শব্দটা হচ্ছে দরিদ্র, আমি এখন মূল আলোচনায় যাব না। দরিদ্র থেকে কি হতে পারে? দারিদ্র, জফলা, অথবা হতে পারে দরিদ্রতা। এগুলো রাইট, এগুলো সবগুলো রাইট, বাট ভুল কোনগুলো হতে পারে? এইগুলো আবার ভুল রূপ আছে, সেটা কি হতে পারে? যেমন দেখো ভুল রূপে আমরা এই পাশে লিখলাম, কেউ হয়তো বলল দারিদ্র, দেখো এখানে আকার দিছে, জফলা দেয়নি, মিসিং, বা দরিদ্র মিসিং, অথবা ভুল। তাহলে কতগুলো দেখো ভুল হলো। এটা অনেক, আমরা একটু সময় নিয়ে আলোচনা করলে এটা কেন হয় কি হয় এটা আমাদের এই মুহূর্তে এখন আলোচনা করাটা টাফ, বাট তোমাদেরকে দেখাচ্ছি আর কি। তোমাদের অনেক সময় দিবে যে বাহুল্য দোষে দুষ্ট যেগুলো বলে আর কি, প্রত্যয়ের ভুল। যেমন একত্রিত হয় না, একত্রিত কি ভুল, এটা করা যাবে না, কি বলতে হবে? একত্র। উৎকর্ষতা ভুল, কি হবে? উৎকর্ষ। ঠিক আছে, তোমার বাক্য শুদ্ধির মধ্যে অনেক সময় দেবে সে সাক্ষী দিয়েছে, আমরা কিন্তু এটা সমাজে প্রচলিত, সে সাক্ষী দিয়েছে হবে কি? সে সাক্ষ্য দিয়েছে বা সাক্ষ্য প্রদান করেছে, তাহলে সাক্ষী বললে তখন কিন্তু ভুল হবে আর কি। এই ধরনের বিষয়গুলো তোমাদের কিন্তু ভুল করে থাকে। কেবলমাত্র, এটা তোমাদের পরীক্ষায় আসছে, কেবলমাত্র, আমরা জানি এটা ভুল হবে কি? হয় কেবল অথবা মাত্র। ঠিক আছে, এই যে স্টাইলের ঘুরিয়ে ফিরে যেসব ভুলগুলো আর কি, সমস্যা যদি বলি সকল শিক্ষার্থীরা উপস্থিত, তাহলে সেটা কি ভুল? কি হবে? সকল শিক্ষার্থী অথবা শিক্ষার্থীরা উপস্থিত, সেটা রাইট। যখন একটা বলতে হবে তোমাকে, দুইটা বহুবচন একসাথে নিতে পারবা না। ঠিক একইভাবে দুইটা প্রত্যয় একসাথে নিয়ে যাবে না। এখানে দেখো জ প্রত্যয় আর তা প্রত্যয় দুইটা একসাথে প্রত্যয় হিসেবে আলাদাভাবে এটা নিয়েছে,
জফলতয়াকার একসাথে আসতে পারে, সেটা ভিন্ন আলাপ, এটা নিয়ে এখন এই জায়গায় আলোচনা করতে পারতেছি না। বাট এখানে মূল শব্দ দরিদ্র, তার সাথে দেখো জ প্রত্যয় নিয়েছে অথবা তা প্রত্যয়, এটাও কিন্তু দুইটাই রাইট, এটাও রাইট এটাও রাইট, আর এটা তো মূল শব্দ রাইট, কিন্তু ওইগুলো কিন্তু আবার ভুল হচ্ছে। ঠিক একইভাবে তোমাদের পরীক্ষায় দিয়েছে, দেখো এই একই স্টাইলের যে দৈন্যতা ভুল, আলিম পরীক্ষা আসছিল দৈন্যতা, এটা ভুল হবে, কি হবে দৈন্য অথবা দীনতা, দীনতা। আচ্ছা, তো তোমাদের বানানের জায়গাটা খুব খেয়াল করতে হবে, এখানে কাটামার্ক যাতে নাম্বারটা আমরা মোটামুটি খুব ভালো তুলতে পারি আর কি, এরকম হিউজ শব্দ তোমাদের রয়েছে বিগত সালেরই। অথবা তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে ফোকাসের দেখবা এর আগে যে ক্লাসটা দেওয়া হয়েছে এইচএসসি, যেটা আমরা অন্য বোর্ডের ক্ষেত্রে যেটা করেছি, অর্থাৎ কলেজের জন্য যে ক্লাসটা দিয়েছিলাম সেই ক্লাসটাও তোমরা কিন্তু করে নিতে পারো। ওখানে অনেকগুলো স্লাইড আছে, অন্যান্য বোর্ডে কেমন প্রশ্ন হয়েছে, আমরা ওখানে অনেক বড় শিডিউল মানে বড় স্লাইড দিয়ে তোমাদেরকে ক্লাসটা দেখানো হয়েছে। আমি এই জায়গাটায় আর ওটা নিয়ে আসছি না, যেহেতু তোমাদের মাদ্রাসা বোর্ডে তার সব বোর্ডের এত প্রশ্ন নিয়ে আসার দরকার নেই। তো এইগুলো আমরা একটু খেয়াল করলাম আর কি। এছাড়া আমরা যদি এখন দেখি যে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী অর্থাৎ পদ পরিবর্তন, যেটা প্রথম ব্যাকরণ বইয়ে ছিল আর কি, এখানে বিশেষ্যপদ কাকে বলে, দেখো নাম বিশেষণ কাকে বলে বা বিশেষণ, একই কথা ঘুরে ফিরে, বিশেষ্য বিশেষণ ক্রিয়াপদের সংজ্ঞা দাও, জাস্ট প্রয়োজনে। এগুলো এত সহজ একটা ব্যাপার, সামান্য একটু, এগুলো কিন্তু তোমাদের অ্যাডমিশনও পড়তে হবে। সো এখন একটু গুরুত্ব দেওয়া, বড় কিছু পাইতে হলে ছোট কিছু ছাড়তে হয়। এখন একটু ফেসবুক চালানো, একটু বিনোদন নিয়ে বাদ দিয়ে একটু লেখাপড়া করো, এগুলো কিন্তু আজ হোক কাল হোক তোমাকে পড়তেই হবে। একটু আগে থেকে পড়লে বরং তুমি দুই জায়গায় লাভবান হবে। এই জন্য তোমরা জাস্ট এগুলো তোমাদের থিওরিটিক্যাল প্রশ্ন যেগুলো আসে এগুলো লিখতে হবে। এটা তোমাদের কাছে বইপত্র রয়েছে, তোমরা এখান থেকে উত্তর ম্যানেজ করে ফেলতে পারবা। এগুলো বিভিন্ন সময় এই প্রশ্নগুলো আসছে, আবার তোমাদের ওখানে প্রশ্ন রিপিটও হয়, সবসময় যে রিপিট হয় তা না, মাঝে মধ্যে রিপিট হয় আর কি। তো এইগুলো বাংলা শব্দের উৎপত্তি অনুসারে শব্দগুলো ভাগ করতে হচ্ছে, সর্বনাম, যোজক, ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে কী বুঝো, অর্থাৎ ইংরেজির পার্ট অফ স্পিসিস যে কাজ সেটাই। আচ্ছা, তাহলে এটা তোমরা একটু দেখবা। এবং এখানে যেটা করছে আর একটা বিকল্প প্রশ্ন থাকে যে কোনটা কোন পদ, ঠিক আছে। আকাশে সাদা মেঘ জমেছে, তাহলে মেঘ কি নাউন, কি মেঘ সাদা মেঘ, তাহলে সাদাটা কি হবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এই যে সাদাটা ধরো অ্যাডজেক্টিভ। আচ্ছা, আর মেঘ কি, এখানে দেখো নাউন হয়েছে, ঠিক আছে। এখানে বলছে সাদা, এই সাদা এই যে কাপড়, কাপড়কে মডিফাই করছে, এখানে সাদা কিন্তু অ্যাডজেক্টিভ, এখানেও যেমন হয়েছে এখানেও তেমন হয়েছে আর কি, ঠিক আছে। আমার প্রাণে বাজায় বেশি, এখন আমি, এটা কি সর্বনাম, ঠিক আছে। আবার দেখো এটা কি হয়েছে সর্বনাম। বুঝিয়াছিলাম ক্রিয়া। এই যে মানে সহজ হিসাব আর কি, যেটা তোমরা মোটামুটি এইভাবে দেওয়া থাকে, 4-5টা ঠিক করে দিলে 5-এ 5, এর থেকে আর কি হতে পারে। জাস্ট নমুনা হিসেবে মনে করো 23 সালের প্রশ্ন এখানে আছে, মোটামুটি আরও কিছু এরকম প্রশ্ন সব তোমাদের ইয়েতে দেখানো যাবে। আমি মনে করি তোমাদের যেটা বিভিন্ন সালে এসে গেছে এটার আসার সম্ভাবনা অনেকটা কম, বরং তোমরা কলেজের ওই স্লাইডটা যদি দেখো তাহলে লাভ হচ্ছে। অন্যান্য অনেক বোর্ডে কী ধরনের প্রশ্ন দিয়েছে, 5টা বোর্ডের প্রশ্ন একটু সলভ করে ফেললাম, কি 4টা বোর্ডের প্রশ্ন সলভ করলে খুবই স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন, যেটা অনেক সময় মাদ্রাসায় আসে। এই জন্য আমার মনে হয় এই পরামর্শটা তোমরা একটু দেখতে পারো। ফোকাসের পেজেই ক্লাস হয়ে আছে, সেটা তোমরা একটু স্লাইডটা দেখলে আমি মনে করি উপকৃত হবে। যদি আমরা এখন খেয়াল করি, এখানে সহজ একটা প্রশ্ন দিয়ে দেখো, সর্বনাম পদ নির্বাচন করো, অর্থাৎ এখানে যতগুলো সর্বনাম পদ আছে, যেমন এখানে দেখো আজ আমার বয়স, এখানে আমরা যদি খেয়াল করি আমার একটা সর্বনাম, ঠিক আছে। অনেকগুলো সর্বনাম এখানে কিন্তু আমরা বের করতে পারবো, খুব সহজেই এখানে বের করতে পারবো, ঠিক আছে। এই দেখো কতগুলো রয়েছে, বলছে নিচের বাক্যগুলি থেকে 5টি বিশেষণ পদ নিশ্চিত করো। বিশেষণ তার মানে কি অ্যাডজেক্টিভ, যেটা অন্যকে মডিফাই করে। এটা তোমাদের যেহেতু সেম প্রশ্ন আর আসবে না, আমি এখন আর এটা আলোচনা করছি না। এবার আসি শব্দ গঠন, উপসর্গ প্রত্যয় বা সমাস নিয়ে এখানে কথা বলেছে। এগুলো পরীক্ষায় এই যে দেখো উপসর্গ প্রত্যয় বা সমাস, এটা সমাস কাকে বলে, দেখো ঘুরিয়ে ফিরে সমাস, উপসর্গ কাকে বলে, সন্ধি সমাসের মধ্যে কোনটা পার্থক্য আছে কি, সিম্পল প্রশ্ন সব। উপসর্গের অর্থবাচকতা নেই, এটা যে একদম কমন যুগ যুগ ধরেই প্রশ্নটা আসতেছে। খাঁটি বাংলা উপসর্গ কাকে বলে, উপসর্গ প্রত্যয়ের মধ্যে পার্থক্য আসতে পারে, বিদেশি উপসর্গ কোনটা বা তৎসম উপসর্গ কোনটা, এই জাস্ট কয়েকটা মৌলিক প্রশ্ন জানতে পারলে এখান থেকে প্রশ্ন একদম 100 কমন 5 মার্কের একটা প্রশ্ন বের হয়ে যাবে। এখানে তোমাকে উপসর্গ টেস্ট করতে দিতে পারে বা তোমার সমাস নির্ণয় করতে দিবে যে এটা কোন সমাস, যে কি তোমরা কেউ পারো কি না বলো তো, এইটা কোন সমাস, আমরা একটু সমাস টেস্ট করি।
কোন সমাস? আমরা সমাস নিয়ে আলোচনা করছি, মনে করো জিজ্ঞাসা করছি তোমাদেরকে, ঠিক আছে? কমেন্টসে একটু দেখবো যে হচ্ছে কে কে সমাস নির্ণয় করতে পারতেছে। সবার কমেন্টসের অপেক্ষা করব, দেখি কে আগে ঠিক উত্তর দিতে পারে। বোর্ডে কয়েকটা লিখেছে, এরম হিউজ আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারি, যেগুলো পরীক্ষায় আসবে। এগুলো এক একটা মোটামুটি আলাদা আলাদা সমাজ ব্যবহার করেছি যাতে তোমরা বলতে পারো। আমারও নববৈভব লাইফ বুক যেটা কমেন্টস করেছে, এখানে তার আইডির নাম, তো ঠিক আছে, এটা অবৈভাব মরণ পর্যন্ত। তারপর ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন এসেছিল যে হচ্ছে বৈষম্য বিরোধী, তার মানে কোনটা কোন সমাস? একজনই কমেন্টস করেছে, শেখ লোকমান হোসেন বলছে সনদ চাই। কিসের সনদ লাগবে তোমার? তুমি কি শেখ হাসিনার মতো তোমার অনেক ডিগ্রি নিয়ে শখ? কর্মধারায় ছাত্র জনতা, দেখো দ্বন্দ্ব, তাদের মধ্যে দ্বন্দ্ব না, বাট দ্বন্দ্ব সমাস, মানে ছাত্র বোঝাচ্ছে জনতাও বোঝাচ্ছে, ছাত্র ও জনতা। আমরণ অবৈভাব, দেখো শুরুতে উপসর্গ আছে, সাধারণত শুরুতে উপসর্গ থাকলে প্রাদি বা অব্যয়ভাব হয়, ঠিক আছে? মৌমাছি, এটাও কর্মধারায় সমাস। মৌ সংগ্রাহক মাসি মধ্যপদলোপী কর্মধারায় সমাস, কর্মধারায়। কোন কর্মধারায়? মধ্যপদলোপী কর্মধারায় সমাস। শতাব্দী, শতাব্দের সমাহার, দেখো দ্বিগু সমাস, দ্বিগু সমাস। শতবর্ষী, এটা কিন্তু আবার বহুব্রী সমাস। শতবর্ষী মানে হচ্ছে শতও না বর্ষীও না, যার বয়স 100 বছর তার শতবর্ষ বয়স যার। শতবর্ষী গাছ হতে পারে, কলেজ হতে পারে, শতবর্ষী মানুষ হতে পারে যার বয়স 100 বছর হয়েছে। অপরপক্ষে শতাব্দী মানে শতাব্দের সমাহার। শতাব্দী মানে শতাব্দী মানে 100 শতাব্দী, শত অব্দি মানে বছর, 100 বছরকে বলে শতাব্দী। তাই এখানে পরপদের অর্থ আছে, তাই দ্বিগু, এটা বহুব্রী। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, বৈষম্য বিরোধী কোন সমাস? এটা আমি বলবো না, তুমি বলবে। এবার গত বছর কিন্তু এটা ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্নে আসছিল, সো আমি মনে করি মানে এইবারের আগের বছর আর কি, সরি মানে তোমাদের যে পরীক্ষাটা আসবে তার আগের বছর, অর্থাৎ যেটা হয়ে গেল আর কি, দুঃখিত। এটা কেন বলবো না, এটা কিউরিওসিটি রেখে দিচ্ছি আর কি। এর কারণ হচ্ছে কিউরিওসিটি রাখার কারণ কি, এই একটা প্রশ্ন খুঁজতে যে তুমি জানো ইউনিভার্সিটির, যারা দেখো না ইউনিভার্সিটির বাকি প্রশ্নগুলো তুমি পড়ে ফেলো। আচ্ছা, হতে পারে দেখো জুলাই বিপ্লব, জুলাই মাসে সংগঠিত বিপ্লব, জুলাই বিপ্লব, তাহলে এটা কি হবে? মধ্যপদলোপী কর্মধারা হয়ে যাবে, বিপ্লব বোঝাচ্ছে। আচ্ছা, এখন এবার আসি, এই যে ব্যাস বাক্য নির্ণয় করো। এরকম যেগুলো তোমাদের পরীক্ষায় আসছে, দেখো ঘি মাখা, ঘি দিয়ে মাখা, ঘোড়ার ডিম, কালান্তর, ঠিক আছে? অন্য যে কাল, অন্তর থাকলে অন্য, গৃহান্তর মানে অন্য গৃহ। আচ্ছা, আকণ্ঠ মানে কণ্ঠের সমীপে, এরকম দেখো আমরণ, এগুলো পরীক্ষায় আসছে। অরুণ রাঙা, অরুণের ন্যায় রাঙা, ঠিক আছে? কাজল কালো, এরকম বলি না আমরা? কর্মধারার মধ্যে তোমরা জানো
যে হচ্ছে আছে উপমান, উপমিত, রূপক, হ্যাঁ এগুলো আছে। তো দেখো খুব সুন্দর সুন্দরই আসছে। সপ্তাহ, সপ্তাহ, ডাকঘর, মানে খুবই সুন্দর সুন্দর, যেগুলো তোমার খুব ইজিলি পরীক্ষায় কমন সব, এগুলো তোমরা সব পড়েছো। দেখো বিষাদ সিন্ধু, নবপৃথিবী, নবজে পৃথিবী, দেখো বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, এইভাবে তুমি সব দেখতে পারবে আর কি। তো এখানে এগুলো সব বিগত সালের প্রশ্ন বিভিন্ন বোর্ডের আছে, তো তোমরা এগুলো সব প্র্যাকটিস করে যেতে পারো। আমরা বেশ কিছু এখানে রেখে দিয়েছি, কিছু আলোচনা করলাম। এখন আমরা আসি, যদি বলো যে মনে হতে পারে যে এটা তো আমরা ক্লিয়ার হইতে পারতেছি না, আসলে এটা ক্লিয়ার হওয়ার মতো ক্লাস না, বরং এটা হচ্ছে আমরা খুব শর্টলি তোমাদেরকে জাস্ট কী ধরনের প্রশ্ন আসছে এই সময়টা, এই দুপুরের পরে কিন্তু সবাই সময়টা অযথা অনেক সময় নষ্ট করে আর কি। সেই সময়টা যা কিছু বিষয় নিয়ে আমরা পরীক্ষায় এসেছে বা কিছু জায়গায় একটু ক্রিটিক্যাল হয়, সেসব বিষয়গুলো আমরা একটু আলোচনা করছি আর কি। তো দেখো এখানে আমরা যদি খেয়াল করি, বাক্যতত্ত্ব নিয়ে তোমাদের বিগত সময়ে যে প্রশ্নগুলো আসছে এখানে দেওয়া আছে। দেখো বাক্য কত প্রকার, বাক্য কাকে বলে, বাক্য রূপান্তর বলতে কী বোঝায়। এখন আমরা জানি বাক্য একটা হলো বাক্যের লক্ষণ আছে, তুমি জানো 3টে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। বাক্য গঠনগতভাবে 3 প্রকার, ইংরেজিতে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বলে, বাংলায় আমরা বলি সরল, জটিল, যৌগিক, এরকম বলি আর কি। সেইগুলো বলছে। বাক্য রূপান্তর কি, সেটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে হতে পারে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে আবার হতে পারে যে সরি আমরা ইংরেজিতে বলছি, এটা বাংলায় হতে পারে কি তোমার একটা সেন্টেন্স থেকে আরেকটা দিকে চেঞ্জ হতে পারে, অস্তিবাচক থেকে নেতিবাচক হতে পারে, বা তোমার হচ্ছে আলাদাভাবে চেঞ্জ করতে পারো, সরল থেকে যৌগিক করতে পারি, যৌগিক থেকে আবার জটিল করতে পারি, এই সব বিষয়গুলো। তো এখানে সেগুলো সব দেওয়া আছে, তোমরা দেখবা কোন সালে কোনটা আসছে। এবার ওইগুলো বাদ রেখে একটা সুন্দর প্রশ্ন তোমরা দেখবা। এখন এখানে আরেকটা রূপ আছে, যে এখানে অনেকগুলো বিষয় দেওয়া আছে। এখানে বলা হলো কেউ গরিবের দুঃখ বুঝলো না, প্রশ্নবোধক করতে হবে। মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, অস্তিবাচক করো। সেখানে নেগেটিভ কথাটা থাকবে না। আমরা বললাম মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে, হয়ে গেল। তো এই হচ্ছে মোটামুটি এগুলো আসলে আসার বিষয় আর কি। এগুলো বিভিন্ন সময় এসেছে বা আসবে। অন্যান্য কিছু বোর্ডের প্রশ্ন এখানে যশোর বোর্ডের আছে, ঢাকা বোর্ড আছে, রাজশাহী বোর্ড, কিছু প্রশ্ন এখানে যুক্ত করে দেওয়া হয়েছে যাতে করে তোমরা এখান থেকে একটু অল্প পরিসরে দেখে নিতে পারো। কিন্তু আমি আবারও বলছি, আমরা যে স্লাইডটা আলোচনা করেছিলাম ওইটা তোমরা দেখলে উপকৃত হবে, যেখানে অন্যান্য বাংলাদেশের সব বোর্ডের এই ধরনের প্রশ্নগুলো এক জায়গায় করা আছে। যদি খেয়াল করি, এছাড়া হ্যাঁ, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, এইটা ইউনিভার্সিটিতেও আসবে রিটেন, ঢাকা ইউনিভার্সিটি সহ সব পরবর্তীতে কাজে লাগবে, তাই তোমরা এটা আগে থেকে একটু দেখে রাখবা। এই প্রশ্ন সব বহু বোর্ডে আসছে। এই যে প্রশ্ন এখানে একটা দেওয়া আছে, এই প্রশ্নটা তুমি দেখতে পারো, ঠিক আছে। এই যে রিমা ভয়ঙ্কর মেধাবী, আসলে কি ভয়ঙ্কর মেধাবী হওয়া যায়? আমরা কিন্তু অনেক সময় বলি মেয়েটি না ভয়ঙ্কর মেধাবী। এখানে ধরো কি দিছে, রিমা, ছেলেটি ভয়ঙ্কর সুন্দর, এরকম বলি না আমরা? আচ্ছা, ভয়ঙ্কর গুণী, মারাত্মক সুন্দর, এই যে কথাগুলো আমরা কিন্তু অ্যাভেলেবেল বলে থাকি আর কি। বাট এখানে কিন্তু এগুলো দেওয়া যাবে না। এখানে বাক্য শুদ্ধিতে তোমার বাক্যের স্ট্রাকচারালি ভুল হতে পারে, আবার দেখো বানান ভুল হতে পারে। এই যে দেখো গীতাঞ্জলি বানান ভুল করে রাখছে, বা তোমার হচ্ছে যত আমরা যদি কিছু দেখি আর কি, এখানে দেখো মামলায় আমি সাক্ষ্য দেব না, কি হবে, সরি সাক্ষী না, হবে সাক্ষ্য, সস্ত্রীক, এখানে এই বফলা হবে না, ঠিক আছে। আচ্ছা, এইভাবে খুবই সহজ। দারিদ্র বানানে যে ভুল করে দিছে, আমরা যদি এরকম হালকা করেও দেখি, চোখ বোলায় আর কি, এই দেখো সাক্ষী দিয়েছে, ঘুরে ফিরে সাক্ষী, আবার সেই সাক্ষী, কী হবে, সাক্ষ্য। এই যে দেখো একটু আগে আমরা ঠিক করছিলাম দৈন্যতা, ও সেইগুলোই আবার দেখো চলে আসছে আর কি। এই যে বিনয় বানান ভুল করছে, হ্যাঁ। এইভাবে তুমি যদি দেখো এরকম হিউজ ভুল এখানে আছে, আরও দেখলে খুঁজলে আরও বাইর হবে, ঠিক আছে। এই যে দারিদ্রতা, মানে ঝটপট দেখতেছে, দেশে দারিদ্রতা দূর করিতে হবে না, দূর করতে হবে। এরকম যতই দেখবো এসবগুলো সিম্পল, তোমরা জটিল কিছু ভাবার দরকার নাই, রিল্যাক্সে পরীক্ষা দিলে দেখবা। এই যে ছেলেটি ভয়ানক মেধাবী, এটাও আবার আসছে, একই জিনিস বারবার আসে আর কি। আচ্ছা, এখানে বিধান লিখে বসে আছে, এরকম কত কথা দিয়ে রাখছে আর কি।
তারপর দেখো আমরা একটু আলোচনা করবো এবার নির্মিতি অংশ যে 70 মার্ক, সেখানে তোমাদের দিনলিপি বা প্রতিবেদন রচনার কথা বলা হয়েছে। আচ্ছা, সেখানে তোমরা হচ্ছে এখানে বিভিন্ন ব্যাপার নিয়ে তার নমুনা কোন সালে কোনটা আসছে বা আসতে পারে এরকম বেশ কিছু বিষয় নিয়ে আমরা প্রশ্ন দিয়েছি। নির্মিতি এটা খুবই সহজ, দিনে দিয়ে এটা লিখতে হয়। প্রতিবেদন লেখার যে বিষয়টা, প্রতিবেদন বিভিন্ন কিছু নিয়ে পত্রিকায় আমরা অনেক সময় একটা প্রতিবেদন দিই, যা পরবর্তীতে অনেকে সাংবাদিকতা নিয়ে কাজ করতে চাও তারা এই প্রতিবেদনের স্টাইলটা একটু ভালো করে দেখবা। আশেপাশের বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে তোমরা প্রতিবেদন তৈরি করতে পারো। এগুলো আসলে খাতায় লিখে প্র্যাকটিস করার ব্যাপার না, একটু চিন্তা করার ব্যাপার। আমাদের আশপাশে অনেক অসঙ্গতি আছে, ভালো কিছু আছে, সেটা নিয়ে আমি একটা প্রতিবেদন লিখলে কীভাবে সাজাবো, জাস্ট একটুখানি তুমি আধা ঘন্টা এরকম ভাবো, দেখবে হিউজ স্ক্রিপ্ট তোমার মাথায় চলে আসছে। সো এটা যখন পরীক্ষায় আসবে এরকম চিন্তা করে রাখলে যে কোনো বিষয় আসলে তখন আমরা সেটা খুব সহজভাবে লিখে দিতে পারি। বৈদ্যুতিন চিঠি বা আবেদনপত্র, ইমেইল যেটা আমাদের লিখতে হয় আর কি, বলছে তোমার মায়ের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে। দেখো মাদ্রাসায় কিন্তু এটা দিয়েছে, জন্মদিনকে কালচারালি আমাদের মধ্যে স্টাবলিশড করার চেষ্টা চালানো হচ্ছে, ঠিক আছে? এটা হলো সিস্টেম আর কি। সফটলি এগুলো আমাদের কালচারের মধ্যে ঢুকানো হচ্ছে, বাট যেগুলো তুমি দেখবে না, এখানে বলতে পারতো যে রমজান মাসের শুভেচ্ছা বার্তা জানিয়ে তুমি হচ্ছে এটা ইয়ে করতে পারো। তুমি চিন্তা করো আস্তে আস্তে কীভাবে আমাদের সিলেবাস, বইপত্র, প্রশ্ন, এই প্রশ্নটা করার ফলে বারবার এটা কতদিন, আগামী 10 বছর কিন্তু বিভিন্ন বইয়ে এই প্রশ্নটা থাকবে যে গত এত বছর আগে এরকম একটা প্রশ্ন আসছিল। এভাবে আমাদেরকে ড্যামেজ করে দেওয়া হচ্ছে। আলটিমেট আমাদের এখানে আমরা দেখো, তুমি ধর্মের ন্যারেটিভ না দেখে আমাদের বাঙালি যে সংস্কৃতিগুলো ছিল বা ধর্মীয় জায়গায় আমাদের যে সকল সংস্কৃতিগুলো ছিল সেগুলো কিন্তু আমরা এই প্রশ্ন বা লেখাপড়ায় কিন্তু কালচারালি ইস্টাবলিশড করতে পারতাম, কিন্তু না করে আমরা আস্তে আস্তে এইসব বিষয়গুলো নিয়ে আসতেছে। তো যাই হোক, অন্য বিষয়গুলো ঠিক আছে, সেগুলো তোমরা দেখতে পারো আর কি, এখানে খুব সুন্দর করে দেওয়া আছে আর কি। যদি আমরা দেখি এই যে মানপত্র রচনার বিষয় দিয়েছে কিন্তু, আর এটা যুগ যুগ ধরে মাদ্রাসায় থাকবে এই প্রশ্নটা, যে বিনা বেতন অধ্যয়নের জন্য তোমার মাদ্রাসার প্রিন্সিপালের নিকটে একটি আবেদনপত্র লেখো। এটা কিন্তু স্কুলে আমার মনে হয় খুব বেশি দিবে না, কারণ মাদ্রাসার শিক্ষার্থীদের ক্ষেত্রে যেন বেশি এটা প্রয়োজন হয়ে পড়ে। তো এইটা আমিও ছোটোবেলায় যখন মাদ্রাসায় পড়েছি তখন দেখেছি এই দরখাস্ত আবেদনপত্র এইগুলো আসতো আর কি, এখনও এটাই আছে আর কি। তারপরে দেখো এখানে বেশ কিছু বিষয় দেওয়া আছে, এটা তোমরা জানো। সারাংশ, সারমর্ম বা ভাব সম্প্রসারণ একটু কথা আছে আর কি। মনে রাখবে ভাব সম্প্রসারণ অনেক বড় করে লিখতে হয়, বাট সারাংশ সারমর্ম এখানে দেওয়া হয়নি। তোমরা জানো সারাংশটা কিন্তু গল্প বা প্রবন্ধের ক্ষেত্রে হবে, আর হচ্ছে সারমর্ম যেটা কবিতার মূল কথা, এই মূল কথা কিন্তু শর্টলি লিখবা, যেন কোনোভাবে বিস্তারিত লিখবা না। আর ভাব সম্প্রসারণ যত ইচ্ছা বড় করে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করবো, কথা অনেক যেন এলোমেলো না হয়, বরং যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করবো। অর্থ অনর্থের মূল, জ্ঞানহীন মানুষ পশুর সমান, কত সুন্দর কথা এখানে বলেছে আর কি। তো এখানে যদি আমরা খেয়াল করি, শৈবাল দিঘিরে বলে উঁচু করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। সাংঘাতিক কথা। দিঘির করুণায় শৈবাল বেঁচে আছে, অথচ আকাশ থেকে এক ফোঁটা পানি পড়েছে, প্রথম শৈবালে পড়েছে, তারপর দিঘিতে যাচ্ছে, তাই দিঘির কাছে বলতেছে যে লিখে রাখো, আমি কিন্তু তোমারে এক ফোঁটা শিশির দিলাম। মানে কে কার দয়ায় বেঁচে থাকে, অথচ ফুটানি মারা লোক আমাদের সমাজে যেরকম আছে সেটা এখানে খুব সুন্দর করে তুলে ধরেছে আর কি। আচ্ছা, দুর্জন, খারাপ মানুষ, বিদ্বান হলো পরিচর্যা, এসব বিষয় তোমাদের জানা কথা, সিম্পলি শুধুমাত্র জাস্ট লিখে দিতে হবে আর কি। এখানে আমার যেটা মনে হয়েছে যে প্রবন্ধ বা রচনায় যেহেতু তোমাদের নাম্বার হলো 20, এখানে এবার একটা প্রশ্ন, সুন্দর প্রশ্ন দিতে পারি। এগুলো খুব বিভিন্ন সময় আসা প্রশ্ন, এগুলোর মধ্য থেকেও হতে পারে, এবং বর্তমান সময়ে চলমান যে বিষয়, জাতীয় প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটের যে বিষয়গুলো তোমরা আশেপাশে ঘটে যাওয়া জিনিসগুলো দেখতেছ, তার উপর ভিত্তি করে আসতে পারে। নতুন বাংলাদেশে প্রযুক্তি নিয়ে বা যে সকল ইয়েগুলো দেওয়া আছে সেগুলো আসতে পারে। জুলাই বিপ্লব নিয়েও তো একটা নিবন্ধ লিখতে বলতে পারে যে তুমি এটা সম্পর্কে কি জানো। তো সেই জন্য এটা কত তারিখ থেকে শুরু হয়েছিল, এটার রেঞ্জ কি, কোন তারিখে কি কি হলো, জাস্ট এরকম কয়েকটি মৌলিক বিষয় যদি জানা থাকে তাহলে আমাদের লিখতে কিন্তু সুবিধা হবে আর কি। আর যদি মৌলিক বিষয়গুলো ভুলে যাই, অনেক ফেসবুকে স্ক্রল করে যাচ্ছি, হিউজ দেখতেছি, কিন্তু কোনোটাই ঠিকঠাক দেখতেছি না, এটা না করে বরং 2 মিনিট ভাবা উচিত যে আসলে এই যে জুলাই বিপ্লব বলতেছি বা অন্যান্য কিছু বলতেছি, এইসব বিষয়গুলো আসলে কত তারিখে কি কি হয়েছিল, আমি কতটুকু জানি। আমরা অনেক কিছু জানি, বাট কোনো কিছু জিজ্ঞাসা করলে আমরা 5 মিনিট আর বলতে পারি না। তাহলে এইগুলো আসলে জানা বলে না, অনেক কিছু না জেনে বরং যে কোনো
অল্প কিছু সুন্দর করে জানলে আমার মনে হয় সেটা পরীক্ষার জন্য খুব ভালো একটা ফলাফল বয়ে নিয়ে আসবে। তো তোমরা সেই চেষ্টাটাই করো। আর এখানে 2024 সালের প্রশ্নপত্রটা দিয়ে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো আর অন্তত এই বছর আসার সম্ভাবনা নাই। এখানে হিউজ, তার মধ্যে আমি কয়েকটা অলরেডি আজকের এর মধ্যে লেখায় যায়। গত বছর আসছিল শারীরিক, দেখো আসছে নূপুর, আসছে ঐকতান মন্ত্রিসভায় বা মরিচিকা, এগুলো আজকে আমাদের লেখা হয়েছে। এখানে দেখো এইটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল একবার, সেই প্রশ্নটা দেখে এখানেও আসছে। এই যে ব্যাকরণিক শব্দ শ্রেণী, জাস্ট আমি দেখানোর জন্য দেখাচ্ছি আর কি। এখানকার অনেকগুলো প্রশ্ন অলরেডি গত বছর আসছে, সো এইগুলো বাদে বাকিগুলো তোমরা একটু দেখবা আর কি, দেখানোর জন্য এই স্লাইড এখানে রাখা হয়েছে। আর এই তো ছিল মোটামুটি আজকে ওভারঅল বিগত সালের প্রশ্নের একটা ভিউ। বিভিন্ন সময় তোমাদের প্রশ্ন যেগুলো আসছে সেগুলো স্লাইডে দেখানো হয়েছে। আর অন্যান্য বোর্ডের যে সকল এইচএসসি বোর্ডে যেগুলো আসে, অর্থাৎ কলেজ লেভেলে যেগুলো আসে, সেইগুলো তোমাদের আলিম পরীক্ষায় যারা মাদ্রাসায় আসো তাদের আসার একটা সম্ভাবনা তৈরি হয়। সেই জন্য তোমরা আমাদের এইচএসসির জন্য যে ক্লাসটা আগে নেওয়া হয়েছে ওইটার স্লাইডটা একটু দেখতে পারো, সেটা তোমাদেরকে কাজে লাগবে। আমরা এই আজকের ক্লাসটা আয়োজন হয়েছিল বেশ হঠাৎ করেই, তো অল্প পরিসরে এটা তোমাদেরকে একটু সঙ্গ দিলাম বা বিভিন্ন বিষয় নিয়ে একটু আলোচনা করলাম। তো তোমরা সময়টা একদম নষ্ট করো না। এই রেজাল্ট, এই পড়ালেখা, বিশেষ করে বাংলার দ্বিতীয় পত্রে যা কিছু পড়বে প্রত্যেকটা জিনিস তোমাদের উচ্চতর শিক্ষার জন্য যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাও বা পরবর্তীতে চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও, তাদের সবারই প্রয়োজন হবে। সেই জন্য এই জায়গাটায় কোনো রকমের ঘাটতি রাখার চেষ্টা করো না। যতটুকু সময় আছে একটু মনোযোগ, একটু একনিষ্ঠ মনোযোগ দিয়ে সেগুলো একটু পড়ার চেষ্টা করো। আল্লাহ তোমাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনা করে আজকের মতো আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।